হ্যাঁ ঠিক আছে। অক্সাইড আজকে একটা বিশেষ টপিকস পড়াবো যেটা আসলে বইতে বা কোথাও পাওয়া মুশকিল, শুধু ক্লাস করলে ওরাই পাবে। অক্সাইডের শ্রেণীবিভাগ আজকে পড়াবো যে অক্সাইড। দেখো তাই এটা যেহেতু একটা অতিরিক্ত প্রশ্ন, তাই তোমরা একটু লিখো। তার আগে গত ক্লাসের এসডব্লিউগুলো একটু দেখি। জারণ মান নির্ণয়, এক নাম্বারটা কি ছিল? এক নাম্বারে কি দিয়েছি একটু এখানে রাখো। এক নাম্বারে ছিল কপার। এক নাম্বারে ছিল কপার টেট্রামিন 2+। কত আসছে বলো? কপারের কত আসছে? +2। দেখি আমরা কপার X ধরবো। অ্যামোনিয়া যেহেতু একটা যৌগ, যৌগের জারণ মান 0 সমান +2, X সমান +2, শেষ। কারণ যৌগের জারণ মান কিন্তু 0, গত ক্লাসে বলছি না এটা। তারপর Fe CN6 3-, এটা কত আসছে? এখন বের করে ফেলো। আয়রন তো X ধরবো। ধাতুর জারণ মান কখনো মাইনাস আসে না, এটা মাথায় রাখবে। সায়ানাইড হচ্ছে -1 সমান -3, তাহলে X সমান কত? +3। হ্যাঁ +3, প্লাসটা কিন্তু দিবে, অনেকে প্লাস দিতে ভুলে যাও। তাও 3 নাম্বার প্লাটিনাম H2O4 Cl2 2+, এটা কত আসছে দেখি? প্লাটিনাম X, পানি 0, ক্লোরিন -1 সমান +2, তাহলে X সমান কত? +4। তারপর 4 নাম্বার সোডিয়াম থাইওসালফেট, এটা তো +1 × 2, সোডিয়াম +1, সালফার X, অক্সিজেন -2 × 3, এটা আমরা স্টার দিলাম, তাহলে 2X +4। ঠিক আছে নাকি? ঠিক আছে, দেখো রেজাল্ট ভুল হলে বলবে। তারপর লাস্টেরটা Fe পেন্টাকোয়া, এটার নাম হচ্ছে পেন্টাকোয়া থায়োসায়ানেটো আয়রন 3 ক্লোরাইড। দেখো এটা কিভাবে বের করবো? আয়রন X, পানি যেহেতু একটা যৌগ, থায়োসায়ানাইড কিন্তু তোমরা পড়ছো পটাশিয়াম থায়োসায়ানাইড বা অ্যামোনিয়াম থায়োসায়ানাইড, কোথায় পড়ছি? SCN বা CNS একই কথা, কোনো সমস্যা নেই। এটা আমরা পড়ছি ফেরিক আয়ন শনাক্তকরণ, রক্ত লাল বর্ণে পদক্ষেপ পড়ে। তাহলে পটাশিয়াম যেহেতু +1, এটা হবে -1, তাই থায়োসায়ানাইড হচ্ছে -1 সমান +2, তাহলে X সমান কত? +3, আয়রন হচ্ছে +3। যাক, এভাবে আমরা এগুলো কি, এর থেকে আরও অনেক কঠিন আসবে সেকেন্ড ইয়ারে জারণ বিজারণ পড়ানোর সময়। এগুলো তো আসলে ফার্স্ট ইয়ারে পড়া না, সেকেন্ড ইয়ারে জারণ বিজারণ পড়ানোর সময় তোমাদের আরও অনেক জারণ মান আসবে। তবে এগুলো শিখলেই দেখবে যে ওইগুলোও পারবে। ফার্স্ট ইয়ার আর এর থেকে বেশি কিছু শেখার দরকার নেই, মোটামুটি এগুলোই শিখলেই চলবে। এবার আমরা দেখি অক্সাইডের শ্রেণীবিভাগ, 3য় অধ্যায় 4র্থ অংশ। আমাদের তো 3য় অংশ শেষ, 3য় অধ্যায় 4র্থ অংশ। 3য় অধ্যায় 4র্থ অংশতে 4র্থ অংশ চলতেছে আমাদের। এই আগামীকাল ব্যবসা কলেজের জন্য মনে আছে তো? সেকেন্ড পেপার ক্লাস ব্যবসা সাইনের জন্য সকাল 9টায় শুক্রবার। আচ্ছা, 3য় অধ্যায় 4র্থ অংশ দেখো, লিখো অতিরিক্ত প্রশ্ন 41।
আমাদের এখানে 40টা প্রশ্ন আছে, 41 নাম্বার দিয়ে লিখো। অক্সাইডের শ্রেণীবিভাগ আলোচনা করো। অক্সাইডের শ্রেণীবিভাগ আলোচনা করো। অক্সাইডের শ্রেণীবিভাগ করবো আমরা। অক্সাইডের শ্রেণীবিভাগ আলোচনা করো বা অক্সাইডের প্রকারভেদ। অক্সাইডের শ্রেণীবিভাগ আলোচনা করো। আমরা দেখি কত রকমের অক্সাইড হতে পারে। অক্সাইড কারা? অক্সিজেন। অক্সিজেন অন্য মৌলের সাথে যুক্ত হয়ে, অক্সিজেন অন্য মৌলের সাথে যুক্ত হয়ে, অক্সিজেন অন্য মৌলের সাথে যুক্ত হয়ে যে দ্বিমৌল যৌগ গঠন করে। অক্সিজেন অন্য মৌলের সাথে যুক্ত হয়ে যে দ্বিমৌল যৌগ গঠন করে, যে দ্বিমৌল যৌগ গঠন করে তাকে অক্সাইড বলে। অক্সিজেন অন্য মৌলের সাথে যুক্ত হয়ে, কথাটা কোথায় গেল আবার? অক্সিজেন অন্য মৌলের সাথে যুক্ত হয়ে, অক্সিজেন অন্য মৌলের সাথে যুক্ত হয়ে যে দ্বিমৌল যৌগ গঠন করে তাকে অক্সাইড বলে। অক্সাইড বলে। বিভিন্ন ধরনের অক্সাইড, বিভিন্ন ধরনের অক্সাইড দেখো, আমরা দেখি বিভিন্ন ধরনের অক্সাইডগুলো কি কি। 1 নম্বরে অম্লধর্মী অক্সাইড। 1 নম্বর হচ্ছে অম্লধর্মী অক্সাইড। সিম্পল সংজ্ঞাগুলো একদম সিম্পল। যে সব অক্সাইড পানির সাথে, দেখো অম্লধর্মী অক্সাইড কারা? যেসব অক্সাইড পানির সাথে অম্ল তৈরি করে, অ্যাসিড তৈরি করে, পানির সাথে অম্ল তৈরি করে, অথবা আরো একভাবে প্রমাণ করতে পারো, হয় পানির সাথে অম্ল তৈরি করবে অথবা ক্ষারের সাথে লবণ গঠন করে, ক্ষারের সাথে লবণ গঠন করে, তাদেরকে বলা হয় অম্লধর্মী অক্সাইড। যেমন কার্বন ডাই অক্সাইড, এটা যদি তুমি পানিতে দাও কার্বনিক অ্যাসিড তৈরি করবে। সালফার ডাইঅক্সাইডকে যদি পানিতে দাও সালফিউরাস অ্যাসিড তৈরি করবে। তাহলে এগুলো হচ্ছে অম্লধর্মী অক্সাইড, যারা পানির সাথে অ্যাসিড উৎপন্ন করে। আরও একভাবে প্রমাণ করা যায়, হয় পানির সাথে অথবা ক্ষারের সাথে, যারা ক্ষারের সাথে লবণ গঠন করে তারাও কিন্তু অম্লধর্মী অক্সাইড। যারা পানির সাথে লবণ, বিশেষ করে অধাতুর অক্সাইডগুলোই সাধারণত অম্লধর্মী হয়। দেখছো, এগুলো অধাতুর অক্সাইড। তুমি কিন্তু পরীক্ষায় 2 নম্বরের জন্য আসলে যে কোনো একটা দিলে হবে, হয় এটা না হয় এটা। আর ব্যালেন্স করার কোনো দরকার নেই, এখানে ব্যালেন্সের জন্য কোনো বাড়তি নাম্বার নাই, বরং সময় নষ্ট হয়। ঠিক আছে, ব্যালেন্স করতে হয় যেগুলো গাণিতিক সমস্যা, পরিমাণগত রসায়নের অঙ্ক, সেগুলোই মূলত ব্যালেন্স করতে হয়। গেল অম্লধর্মী অক্সাইড। এবার আসো ক্ষারধর্মী অক্সাইড। তো ক্ষারধর্মী অক্সাইড কারা আমরা জানি, এটা গেল অম্লধর্মী অক্সাইড। এবার আসো ক্ষারধর্মী অক্সাইড। যেসব অক্সাইড পানির সাথে ক্ষার উৎপন্ন করে, যেসব অক্সাইড পানির সাথে ক্ষার উৎপন্ন করে, হয় পানির সাথে ক্ষার উৎপন্ন করবে অথবা আরো একটা প্রমাণ আছে, যারা অম্লের সাথে বা অ্যাসিডের সাথে লবণ গঠন করে, যারা অ্যাসিডের সাথে লবণ গঠন করবে তারাও কিন্তু ক্ষারধর্মী অক্সাইড। যেমন সোডিয়াম অক্সাইড, এটা পানির সাথে ক্ষার উৎপন্ন করে, তুমি নিশ্চিত এটা একটা ক্ষারধর্মী অক্সাইড। তবে পানির সাথে না দেওয়া ভালো, কারণ সবাই তো পানিতে দ্রবীভূত হয় না, অনেক অক্সাইড আছে পানিতে দ্রবীভূত হয় না, তাই অ্যাসিডের সাথে দিলেই ভালো। কারণ অ্যাসিডের সাথে যে কেউ লবণ তৈরি করে, যে কোনো ক্ষারধর্মী অক্সাইড বা যে কোনো ক্ষারক অ্যাসিডের সাথে কিন্তু লবণ তৈরি করে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই।
তাই দুইটা প্রমাণ আছে, পানির সাথে ক্ষার উৎপন্ন করলে ওরা কার্বন অক্সাইড, অথবা অ্যাসিডের সাথে লবণ তৈরি করলো ওরা কার্বন অক্সাইড। তবে অ্যাসিডের সাথে দিলেই ভালো, ঠিক আছে, অ্যাসিডের সাথে দিলেই কিন্তু সবচেয়ে ভালো হয়। কারণ অ্যাসিডের সাথে তো সব কার বিক্রিয়া করে, ওরা পানিতে দ্রবীভূত হোক না হোক অ্যাসিডের সাথে কিন্তু বিক্রিয়া করবে। যাক, তাহলে অম্লধর্মী অক্সাইড কাকে বলে, কার্বন অক্সাইড কাকে বলে আমরা চিনলাম। এবার আসো উভয়ধর্মী অক্সাইড। 3 উভয়ধর্মী অক্সাইড। উভয়ধর্মী অক্সাইড দেখো কারা উভয়ধর্মী অক্সাইড? যে সব অক্সাইড অম্ল ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে, অম্ল ক্ষার উভয়ের সাথে লবণ গঠন করে, উভয়ের সাথে লবণ গঠন করে। দেখি একটা উদাহরণ দাও তো উভয়ধর্মী অক্সাইডের। যারা অ্যাসিড ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করবে, খুবই পরিচিত হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। এটা অ্যাসিডের সাথেও বিক্রিয়া করে, আবার ক্ষারের সাথেও বিক্রিয়া করে, অ্যাসিড এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে, তাই এটা উভয়ধর্মী অক্সাইড। এই ক্ষেত্রে কিন্তু তোমাকে দুইটা বিক্রিয়া দিতেই হবে, কারণ অ্যাসিডের সাথেও দেখাতে হবে বিক্রিয়া, ক্ষারের সাথেও দেখাতে হবে। হয়তো আসবে 2 নম্বরের জন্য, কিন্তু দুইটা বিক্রিয়া এক্ষেত্রে লিখতে হবে। এরা হচ্ছে উভয়ধর্মী অক্সাইড, ঠিক আছে। এখন দেখো মাঝে মাঝে আমরা একটু সমস্যায় পড়ি সংকেতটা ঠিক আছে কিনা যাচাই করতে গিয়ে। অনেকে এখানে Na2 দিয়ে দিতে পারো, Na3 দিয়ে দিতে পারো, বা অ্যালুমিনিয়াম 2টা দিতে পারো, বা অক্সিজেন 3টা দিতে পারো। আমি কিভাবে বুঝবো যে আমার এই কাজটা সঠিক, এই সংকেতটা সঠিক? কারণ কেমিস্ট্রিতে সংকেত ভুল করা যাবে না, এটা মহা অপরাধ। কেমিস্ট্রিতে সংকেত ভুল করা যাবে না। সোডিয়াম +1 সবাই জানি, অ্যালুমিনিয়াম +3 এগুলো কিন্তু চেঞ্জ হয় না। 2টা অক্সিজেন কত হবে? -4, কারণ একটা অক্সিজেন হচ্ছে -2, তাহলে 2টা অক্সিজেন হবে -4। সুতরাং আমাদের সংকেত কিন্তু ঠিক আছে, 0 হয়ে গেছে না? 0 হলে বুঝবে যে তোমার কাজ ঠিক আছে। কিন্তু এখানে যদি Na2 দিতাম, এটা 2 হতো, তাহলে কিন্তু 0 হতো না, তাই এটা হবে শুধু Na। ওকে, এভাবেই সংকেতের সঠিকতা যাচাই করা যায়। আচ্ছা, এটা গেল উভয়ধর্মী অক্সাইড, যারা অ্যাসিড ও ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করবে। 4 নম্বরে আসো নিরপেক্ষ অক্সাইড। নিরপেক্ষ, নিউট্রাল, নিরপেক্ষ অক্সাইড কারা তো চিনতে পারছো? যেসব অক্সাইড অম্ল ও ক্ষার কোনটির সাথে বিক্রিয়া করে না। অম্ল ও ক্ষার কোনটির সাথে বিক্রিয়া করে না, কোনটির সাথে বিক্রিয়া করে না। দেখি একটা নিরপেক্ষ অক্সাইডের নাম বলো তো। যেমন কার্বন মনোক্সাইড, এটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না, নো রিঅ্যাকশন। কার্বন মনোক্সাইড ক্ষারের সাথেও বিক্রিয়া করে না। এরকম নিরপেক্ষ অক্সাইড আরও আছে, N2O, NO, নাইট্রাস, কালকে যে পড়াইছিলাম লাফিং গ্যাস, লাফিং গ্যাসও কিন্তু একটা নিরপেক্ষ অক্সাইড, এটা অ্যাসিড ক্ষার কারোর সাথে বিক্রিয়া করে না। এই 4টা অক্সাইড মোটামুটি আমাদের পরিচিত। এবার অপরিচিত অক্সাইডগুলো দেখো। প্রথমেই পারঅক্সাইড। পারঅক্সাইড দেখো, পারঅক্সাইড কারা? পারঅক্সাইড হচ্ছে সাধারণ অক্সাইডের থেকে, সাধারণ অক্সাইডের চেয়ে বেশি অক্সিজেন, আচ্ছা ও দিয়ে লিখি, বেশি অক্সিজেন থাকে। স্বাভাবিক অক্সাইডে যতটা অক্সিজেন থাকা দরকার
তার থেকে বেশি অক্সিজেন থাকে, স্বাভাবিক অক্সাইডের চেয়ে বেশি অক্সিজেন থাকে। এবং আরও একটা শর্ত আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়ায় হাইড্রোজেন পারঅক্সাইড গঠন করে। এই দুইটা শর্ত মানলে ওরা পারঅক্সাইড, যেমন Na2 এটা একটা সাধারণ অক্সাইড, দুইটা সোডিয়ামের সাথে একটা অক্সিজেন। কিন্তু আমি যদি Na2O2 লিখি তাহলে এটা হয়ে যাবে পারঅক্সাইড, এটাই পারঅক্সাইড। তোমরা পাশে জায়গা না হলে নিচে লিখবে। এই বিক্রিয়াটা লেখার দরকার নেই, এটা এমনি আমি দেখাচ্ছি। এগুলো তো সাধারণত অবজেক্টিভে আসে যে কোনটি পারঅক্সাইড। এটা কিন্তু পারঅক্সাইড গঠন করে, ব্যালেন্সের কোনো দরকার নেই। এই যে এটা পারঅক্সাইড গঠন করছে, কিন্তু আর কিছু অক্সাইড আছে যারা পারঅক্সাইড গঠন করে না, তাদেরকে কি বলে দেখো। পারঅক্সাইড কিন্তু শুধুমাত্র যে সোডিয়াম পারঅক্সাইড তাই না, পারঅক্সাইড আরও আছে, যেমন আরও পারঅক্সাইড আছে, যেমন হাইড্রোজেন পারঅক্সাইড, পটাশিয়াম পারঅক্সাইড, রুবিডিয়াম পারঅক্সাইড, আরও পারঅক্সাইড আছে, ঠিক আছে? এগুলো পারঅক্সাইড, এগুলো সব পারঅক্সাইড। 6 নম্বরে ফলিঅক্সাইড। ফলিঅক্সাইড কারা হবে? ফলিঅক্সাইড হচ্ছে সাধারণ অক্সাইডের থেকে বেশি অক্সিজেন আছে। সাধারণ অক্সাইডের চেয়ে বেশি অক্সিজেন আছে, তবে এটাতে যেমন সাধারণ অক্সাইডের থেকে বেশি, এটা তো সাধারণ অক্সাইডের থেকে বেশি অক্সিজেন আছে, তবে হাইড্রোক্লোরিক অ্যাসিড এর সাথে হাইড্রোজেন পারঅক্সাইড গঠন করে না, যেমন আমরা দেখছি লেড অক্সাইড, এটা একটা সাধারণ অক্সাইড, এটা সাধারণ, কারণ লেডের যোজনী 2, অক্সিজেনের যোজনীও 2, স্বাভাবিক। কিন্তু আমি যদি একটা অক্সিজেন বাড়তি দিই তখন এটা হবে কি, এটা সাধারণত ফারও হতে পারে, ফলিও হতে পারে। কখন ফার হবে, কখন ফলি হবে? যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়ায় পারঅক্সাইড গঠন করে, ওরা পারঅক্সাইড হবে। কিন্তু যারা এই যে লেড অক্সাইড, এটা কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়ায় পারঅক্সাইড গঠন করতে পারে নাই, সুতরাং এটা আর পারঅক্সাইড না হয়ে এটাকে বলবো কি, পলিঅক্সাইড। ঠিক আছে, এটাকে শুধুমাত্র পলিঅক্সাইডই আমরা বলবো, পারঅক্সাইড আর বলবো না। এরকম ম্যাঙ্গানিজ অক্সাইড আছে, এখানে পারঅক্সাইডের মধ্যে বেরিয়াম অক্সাইডও আছে, বেরিয়াম অক্সাইডে পারঅক্সাইড। আচ্ছা, এরপরে আসো 7 নাম্বার সুপার অক্সাইড। সুপার অক্সাইডে কি ঘটনা ঘটে দেখি। সুপার অক্সাইডে পারঅক্সাইড ও ফলিঅক্সাইড থেকে, পারঅক্সাইড ও ফলিঅক্সাইডের থেকেও বেশি অক্সিজেন থাকে, কিভাবে দেখি। আমরা জানি এই যে পটাশিয়াম K2O, K2O হচ্ছে এটা একটা সাধারণ অক্সাইড, কারণ পটাশিয়ামের যোজনী 1, অক্সিজেন যোজনী 2, এটা সাধারণ, স্বাভাবিক। K2O2 স্বাভাবিক থেকে একটা অক্সিজেন বেশি, তাহলে এটা কি নাম,
পারক্সাইড। যদি তার থেকেও বেশি অক্সিজেন থাকে তখন হবে সুপার অক্সাইড। নিয়ম হচ্ছে একটা অক্সিজেনের সাথে 2টা পটাশিয়াম থাকবে, আর এখন অনিয়ম হয়ে গেছে একটা পটাশিয়ামের সাথে 2টা অক্সিজেন হয়ে গেছে, উল্টা হয়ে গেছে, রিডাবল, ডাবলও না রিডাবল। কারণ একটা পটাশিয়ামের সাথে যদি একটা অক্সিজেনের সাথে 2টা পটাশিয়াম থাকে, একটা পটাশিয়ামের সাথে অক্সিজেন থাকবে অর্ধেকটা, কি ঠিক না? 2 দিয়ে ভাগ করলে অর্ধেকের জায়গায় কি হয়ে গেছে? ডাবল। এই জন্য এটা যেহেতু অতিরিক্ত হয়ে গেছে অক্সিজেন, মানে রিডাবল হয়ে গেছে, ডাবলেরও বেশি, তখন এটার নাম হচ্ছে সুপার। এরকম সুপার অক্সাইড আরও কারা কারা গঠন করতে পারে, যেমন সিজিয়াম, রুবিডিয়াম, সবাই পারে না কিন্তু সুপার অক্সাইড। তীব্র ইলেকট্রোপজিটিভ ধাতুগুলোই পারে ইলেকট্রোনেগেটিভ অক্সিজেনের সাথে। এবার আসো এরপরটা তো আরো মজার, 8 নাম্বারটা। 8 নাম্বার হচ্ছে সাবঅক্সাইড। সাবঅক্সাইড কি হতে পারে? অনেক ধরনের অক্সাইডটা দেখছি। সাবঅক্সাইড কি হতে পারে? সাধারণ অক্সাইডের সে কম অক্সিজেন থাকে। এতক্ষণ তো আমরা বেশি বেশি পড়ছে, এখন কম। তোমরা নিশ্চয় একটা দোকানের নাম শুনছ, সাব জিরো। কাজের দেয়ারের ওদিকে একটা দোকান আছে, সাব জিরো। এটার অর্থ হচ্ছে এটা একটা আইসক্রিমের দোকান। জিরোর নিচে থাকবে তাপমাত্রা, জিরোর কম। সাব মানে কিন্তু কম, সাব মানে নিচে কম। যেমন এই ল্যাডের কথাই ধরি, ফিবিও, এটা একটা সাধারণ অক্সাইড। একটা ল্যাডের সাথে একটা অক্সিজেন থাকবে, এটা স্বাভাবিক। 2টা ল্যাডের সাথে কয়টা অক্সিজেন থাকবে? 2টা অক্সিজেন থাকবে না? তাহলে এটা স্বাভাবিক। কিন্তু একটা ল্যাডের সাথে একটা অক্সিজেন যদি স্বাভাবিক হয়, 2টা ল্যাডের সাথে 2টা অক্সিজেন থাকলে স্বাভাবিক। কিন্তু 2টা না হয়ে যদি একটা হয়, তখন এটা হবে সাব অক্সাইড। স্বাভাবিক এর থেকে কি কম, এটা হচ্ছে সাব অক্সাইড। এবার আসো সর্বশেষ 9 নাম্বার। 9 নাম্বার হচ্ছে সবার শেষ, মিশ্র অক্সাইড। মিশ্র বা যৌগিক অক্সাইড। মিশ্র অক্সাইড, মিশ্র বা যৌগিক। আমি কিভাবে বুঝবো কোনটা মিশ্র অক্সাইড? সেটা বোঝার উপায় হচ্ছে এরা অ্যাসিডের সাথে ভিন্ন জারণ অবস্থার লবণ উৎপন্ন করে। 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 যেমন তোমার Fe3O4, এটা একটা মিশ্র অক্সাইড। কারণটা কি? এখানের মধ্যে ফেরাস অক্সাইড আর ফেরিক অক্সাইড 2টার মিশ্রণ আছে। ফেরাস ফেরিক 2টা অক্সাইডের মিশ্রণ আছে, এবং এটাকে যখন অ্যাসিডের মধ্যে দেওয়া হয়, ফেরাস ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড এবং পানি, এটাকে যখন অ্যাসিডে দিবে এই ধরনের,
এটা ব্যালেন্স করলে দেখো আয়রন, এটা অবশ্য ব্যালেন্স করাটা অন্য একটা উদ্দেশ্যে শিখাচ্ছি, কারণ এটা তোমাদের ব্যালেন্স করতে হবে না পরীক্ষায়, এভাবে লিখলেই চলবে। অক্সিজেন 4টা, 4 হাইড্রোজেন হয়ে গেছে 8টা, আয়রন 3টা, এখানে 2, এখানে 1টি। কারণ এটা আমাদের একটা কাজে লাগবে পরবর্তীতে, সেই জন্য এই ব্যালেন্সটা। আরে ব্যালেন্স করতে হয় না। এই দেখো 2টা ভিন্ন জ্বালানি অবস্থান নাও। সেরকম আরও একটা আছে Pb3O4, এটাকে বলা হয় ম্যাগনেটাইট বা ম্যাগনেটিক অক্সাইড অফ আয়রন বা ফেরাসফেরিক অক্সাইড। এটাকে বলা হয় রেডলেট, প্লাম্বাস, প্লাম্বিক। প্লাম্বাস মানে 2 আর 4 রেডের যোজনী, আর আয়রনের যোজনী কত? 2 আর 3, মিশ্র অক্সাইড। যাক, এই গেল আমাদের অক্সাইডের শ্রেণী। এবার আমরা নোটে যাই। তোমরা আচ্ছা, আরেকটা অতিরিক্ত প্রশ্ন আছে, এটাও লিখে ফেলি। অতিরিক্ত প্রশ্ন 42। এটা হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইট। অ্যাসিড অ্যানহাইড্রাইট, অ্যাসিড অ্যানহাইড্রাইট, অ্যাসিড অ্যানহাইড্রাইট। যে সকল অক্সাইড পানির সাথে যুক্ত হয়ে অ্যাসিড গঠন করে বা অ্যাসিড উৎপন্ন করে, তাদেরকে ওই অ্যাসিডের অ্যানহাইড্রাইট বলে। যে সকল অক্সাইড পানির সাথে যুক্ত হয়ে অ্যাসিড উৎপন্ন করে তাদেরকে ওই অ্যাসিডের অ্যানহাইড্রাইট বলে। যেমন কার্বন ডাইঅক্সাইড পানির সাথে কার্বনিক অ্যাসিড তৈরি করে, তাই কার্বন ডাইঅক্সাইডটা কার্বনিক অ্যাসিডের অ্যানহাইড্রাইট। এগুলো আমার চিৎকার করে কেন এত জায়গায় তো এরকম বলতেছে কেন? আস্তে আস্তে কথা বলো না, তুমি জোরে কথা বলতে নেটওয়ার্ক স্লো হয়ে গেছে। এটা আমারটা স্লো হয়ে গেছে কেন দেখি? এটা চলতেছে ঠিক মতো? এটা তো চলতেছে। ঠিক আছে, আবার চালু হয়েছে। এইবার দেখো, এই সালফার ডাইঅক্সাইড পানির সাথে সালফিউরাস কিন্তু সালফিউরিক অ্যাসিড না, সুতরাং সালফার ডাইঅক্সাইডটা H2SO3 এর অ্যানহাইড্রাইট। তবে অ্যানহাইড্রাইট কিভাবে বের করে দেখো, অবজেক্টিভ আসতে পারে কিন্তু এই অ্যানহাইড্রাইটের বিষয়টা আমার মনে হয় শুধু তোমরাই জানবে। এইগুলো কিন্তু অ্যাডমিশন টেস্টে বেশি আসে, কারণ এগুলো সবাই জানে না, সবাই পড়ে না। এইগুলো সবাই পড়েও না, সবাই জানেও না অ্যানহাইড্রাইট। যেমন তোমাদের আসতে পারে যে কার্বনিক অ্যাসিডের অ্যানহাইড্রাইট কোনটি, সালফিউরিক অ্যাসিডের অ্যানহাইড্রাইট কোনটি, নাইট্রিক অ্যাসিডের অ্যানহাইড্রাইট কোনটি। দেখো কিভাবে বের করবে। তুমি শুধু পানি বিয়োগ করবে, পানিটা বিয়োগ করলে অ্যানহাইড্রাইট পেয়ে যাবে। দেখে এগুলো দেখে পানি বিয়োগ করো তো। দেখি পানি বিয়োগ করো, দেখি পানি বিয়োগ করতে পারে কিনা সবগুলো থেকে। এই পাশে দাও তো, এক বেঞ্চ পিছনে দাও। না এক বেঞ্চ পিছনে যাও। দেখি এটার উত্তর বের করো। তারপরটা
তারপরটা কি হবে? পারবে না, বিয়োগ করতে পারতেছে না। যখন এরকম পানি বিয়োগ করা যাবে না তখন একটা 2 নেবে। দেখে এবার বিয়োগফল বলো কত আসে। n কি একটা 2 দিয়ে গুণ হচ্ছে না? n2 ও কয়টা? ও 5 হবে। 3 গুণ 6, 6 থেকে একটা গেলে 5। এটাকে বলা হয় নাইট্রিক অ্যাসিড অ্যানহাইড্রেট। যদি নাইট্রাস অ্যাসিড দেয় এখান থেকে বিয়োগ করলে দেখি কি পাও। নাইট্রিক অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড। নেট স্লো হয়ে গেছে। এই লাইভ চলতেছে তো, চলতেছে নেট স্লো। হ্যাঁ এটা বলো N2। ইয়েস, সেই তো বুঝে গেছে। তাহলে অবজেক্টিভে যদি আসে নাইট্রিক অ্যানহাইড্রেট বললে এটা, নাইট্রাস অ্যানহাইড্রেট বললে এটা, দেখবে যেটা আছে। আর কার্বনিক, সালফিউরিক এই তো বের করতে পারবে। এবার একটু নোটে যাও, নোটের 13 নম্বর প্রশ্নটা দেখো। হ্যাঁ এই নোটের 13 নম্বর প্রশ্নটা দেখো একটু। এবার তৃতীয় অধ্যায় 4র্থ অংশ, সবাই 13 নম্বর প্রশ্নে যাবে। 13 নম্বর কি আছে দেখো। দ্বিতীয় পর্যায়ের মৌল আছে। দ্বিতীয় পর্যায়ে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন। তাদের অক্সাইডগুলো, এই দেখো তাদের অক্সাইডগুলো কি কি। তাদের অক্সাইডগুলো একটু আমি লিখি। লিথিয়াম অক্সাইড, বেরিলিয়াম অক্সাইড, B2O3, CO2, N2O3। এই বেশি কথা বলে সাউন্ড, গলাও বড়, কথা বলে বেশি। এই দেখো দেখি এখান থেকে কোনগুলো নিরপেক্ষ বলতে দেখি। একটু আগেই তো আলোচনা করছি আমরা, নিরপেক্ষ না। দেখো তুমি নিরপেক্ষ অক্সাইড, এই 3টা হচ্ছে নিরপেক্ষ অক্সাইড। সাধারণত যেগুলো নিম্নতম যোজনী ব্যবহার হয় সেগুলো হচ্ছে নিরপেক্ষ। নিম্নতম যোজনী বলতে কি বুঝি? যেমন কার্বন যোজনী 2 হয়, 4 হয়। 2 হচ্ছে নিম্নতম। নাইট্রোজেন যোজনী 1, 2, 3, 4, 5। তাহলে এই 2টা হচ্ছে নিম্নতম, ওরা হচ্ছে নিরপেক্ষ। লালগুলো কি হবে? অধাতুর অক্সাইড হয় নিরপেক্ষ, না হয় অম্লধর্মী। লালগুলো হচ্ছে অম্লধর্মী। আর এটা কি হবে? সবুজটা হচ্ছে, এগুলো সব নোটে আছে তোমাদের। সবুজটা হচ্ছে উভয়ধর্মী। আর কি বাকি থাকে? নীলটা নিশ্চয় কি খাদ্যধর্মী। বুঝে গেছে না? বুঝি নাই, এখন প্রমাণ দিতে হবে তোমাকে। 1 নম্বরে এগুলো অবজেক্টিভ আসতে পারে। অবজেক্টিভের জন্য তো একদম পারফেক্ট। কোনটি অম্লধর্মী, কোনটি মনে রাখবে। অধাতুর অক্সাইড হয় অম্লধর্মী, না হয় নিরপেক্ষ। আর ধাতুর অক্সাইড হয় খাদ্যধর্মী, না হয় উভয়ধর্মী। আর অনুধাবনে আসতে পারে 2 নম্বরের জন্য। লিথিয়াম অক্সাইডকে খাদ্যধর্মী অক্সাইড বলে কেন? বেরিলিয়াম অক্সাইডকে উভয়ধর্মী অক্সাইড বলে কেন? এভাবে কার্বন ডাইঅক্সাইডকে অম্লধর্মী অক্সাইড বলে কেন? জাস্ট একটা বিক্রিয়া দেবে, 2 নম্বর পাবে। আবার অনেক সময় কার্বনের এটা পর্যায় সারণী দিয়ে এর অক্সাইডগুলোর ধর্ম আলোচনা করো। কার্বন বললে কিন্তু নিরপেক্ষ হয়, অম্লধর্মী হয়, 2টাই আলোচনা করতে হবে, নাহলে ফুল মার্কস পাবে না। যেমন আমরা একটা দেখি। প্রথমে লিথিয়াম অক্সাইড, এটা খাদ্যধর্মী, কারণ এটা পানির সাথে ক্ষার উৎপন্ন করে। এখন তোমার কোনটা পছন্দ? তুমি কি এটা দিবে নাকি অ্যাসিডেরটা দিবে? সেটা একান্তই তোমার বিষয়। যে কোনো একটা দিলেই হবে।
যে কোনো একটা দিলে তুমি ফুল মার্কস পেয়ে যাবে 2 নাম্বার। পানির সাথেও দিতে পারো, অ্যাসিডের সাথেও দিতে পারো, কারণ অ্যাসিডের সাথে যারা লবণ তারা তো ক্ষার, অথবা পানিতে যারা ক্ষার উৎপন্ন করে তারও ক্ষার। তবে সাবধান, অনেককে আমি দেখছি এই ধরনের সর্বনাশ করে ফেলে। লিথিয়ামের যোজনী 2 এটা অসম্ভব। খালি নাকের অভিযান পড়ায় গ্রুপ 1, গ্রুপ 1-এ তো সবাই এক। তাই এই ভুলগুলো যেন না হয়, ঠিক আছে? এদিকে সতর্ক থাকতে হবে। এই লিথিয়ামের যোজনী 1 সাবধান থাকতে হবে। যেটাই লিখো, এটা অথবা এটা, যে কোনো একটা লিখলে হবে, তোমার যেটা সহজ মনে হয় সেটা লিখো। উভয়ধর্মী বললে তো আর একটা লিখলে হবে না। উভয়ধর্মী বললে কিন্তু অ্যাসিডেরটাও লিখতে হবে, ক্ষারেরটাও লিখতে হবে, কারণ অ্যাসিডের সাথে এবং ক্ষারের সাথে দুইটাই লিখতে হবে, যেহেতু উভয়ধর্মী। আচ্ছা দেখি ঝটফট কে বলতে পারো, এদিকে দেখে বলো দেখি এই সংখ্যাটা ঠিক আছে কিনা। NaBeO2 ঠিক আছে কিনা, কি ভুল আছে? হ্যাঁ, এই যে দেখো ঠিক আছে কিনা আমরা যাচাই করি। সোডিয়াম +1, বেরিলিয়াম কত? বেরিলিয়ামের যোজনী কত? বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। গ্রুপ 2, গ্রুপ 2 সবার হচ্ছে কত? +2, কারণ এদেরকেই বেশি লাগে, গ্রুপ 1 আর 2। গ্রুপ 2 সবাই +2। দুইটা অক্সিজেন কত? -4। এটা কি 0 হয়? তাহলে কি ভুল আছে? সোডিয়াম 2টা হবে। এইটা হচ্ছে শুদ্ধ পরীক্ষা। অনেকে হয়তো এনে একটা লিখে দেবে, বাতিল হয়ে যাবে, এই শুদ্ধ হয়ে গেল। বুঝা গেছে তো? হ্যাঁ, তাহলে সোডিয়াম বেরিলেট বা সোডিয়াম বেরিলিয়াম অক্সাইড, বেরিলিয়াম অ্যাসিডের সাথে লবণ গঠন করে, ক্ষারের সাথেও কি লবণ গঠন করে, সুতরাং এটা একটা উভয়ধর্মী অক্সাইড। আর ক্ষারধর্মী, অম্লধর্মী অক্সাইড এগুলো তো সিম্পল। যেমন প্রথমে নিরপেক্ষ, কার্বন মনোক্সাইড নিরপেক্ষ, কারণ কি অ্যাসিডের সাথেও বিক্রিয়া নাই, ক্ষারের সাথেও বিক্রিয়া নাই, ঠিক আছে? অ্যাসিড কারের সাথে বিক্রিয়া করে না। কিন্তু কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে দুইটা বিক্রিয়া আছে, তুমি কিন্তু তোমাকে দুইটা দেওয়ার দরকার নেই, তুমি যে কোনো একটা দিলে হবে। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড অম্লধর্মী অক্সাইড। কীভাবে প্রমাণ করব? হয় অ্যাসিডের সাথে পানিতে, অথবা কারের সাথে লবণ, কারের সাথে লবণ, যে কোনো একটা দিলে হবে। এখন তোমার কাছে কোনটা সহজ মনে হয় তুমি সেটা দিবে, তোমার ইচ্ছা। আমি এখানে নোটে দুইটা বিক্রিয়া দিছি, শুধু এটার ক্ষেত্রে অবশ্যই দুইটা বিক্রিয়া দিতে হবে, কিন্তু বাকিদের ক্ষেত্রে একটা দিলেও চলবে। এটার ক্ষেত্রে দুইটা দিতে হবে, এটা তো বিক্রিয়াই করে না, কি দিবে? যাক, এ হচ্ছে আমাদের অম্লধর্মী, ক্ষারধর্মী, উভয়ধর্মী এবং নিরপেক্ষ। 4টায় চলে আসছে কিন্তু, অম্লধর্মী, ক্ষারধর্মী, উভয়ধর্মী, নিরপেক্ষ। যেটা আসবে আসুক, পরীক্ষায় পারবে। তারপর একটা সমস্যা আছে, দেখো তোমরা নোটের এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার, এই যে এই জিনিসগুলোই কিন্তু কঠিন হয়ে যায় এগুলো পরীক্ষা আসলে। পেজ 6 উপরের দিকে দেখো 5 নাম্বার, N2O NO নিরপেক্ষ। তারপর N2O3, এই যে N2O3 5 নাম্বারে দেখো, N2O3, NO2 আর N2O5। পেজ 6-এ যাও। একটু আগে আমরা দেখছি এটা নাইট্রাস অ্যাসিড তৈরি করে, সেজন্য এটা নাইট্রাস অ্যানহাইড্রাইড। এটা নাইট্রিক অ্যাসিড তৈরি করে, সেজন্য এটা নাইট্রিক অ্যানহাইড্রাইড। N2O5, ওই যে আমরা একটু আগে বিয়োগ করছি না, নাইট্রাস অ্যাসিড থেকে পানি বিয়োগ করলে 2 দিয়ে গুণ করতে হয় N2O3। আর যদি নাইট্রিক অ্যাসিড থেকে পানি বিয়োগ করি 2 দিয়ে গুণ করতে হয়, নাহলে যেহেতু হাইড্রোজেন দুইটাই জন্য N2PO5। এগুলো তো আমাদের মুখস্থ আছে, কিন্তু এটা একটা ব্যতিক্রম। ও দুইটা অ্যাসিড তৈরি করে। দুইটা অ্যাসিড যদি তৈরি করে, সে কোনটার অ্যানহাইড্রাইড, নাইট্রাস না নাইট্রিক? তাই এটাকে আমরা বলি কি মিশ্র অ্যানহাইড্রাইড। অবজেক্টিভ আসতে পারে কোনটি মিশ্র অ্যানহাইড্রাইড? NO2 হচ্ছে মিশ্র অ্যানহাইড্রাইড, মনে রাখবে। এখানে ব্যালেন্স করতে হবে না, বিক্রিয়াগুলো লিখে দিতে হবে, চিনে রাখো। N2O3 হচ্ছে নাইট্রাস অ্যানহাইড্রাইড, N2O5 হচ্ছে নাইট্রিক অ্যানহাইড্রাইড, কিন্তু NO2 হচ্ছে কি মিশ্র অ্যানহাইড্রাইড, যেহেতু দুইটা অ্যাসিড উৎপন্ন করে। এগুলো কিন্তু শুধু তোমরাই জানবে, আর কেউ জানে না। এবার 14 নাম্বার, সেম 13 আর 14 সেম, একটা পড়ালে দুইটা শিখা হয়ে যায়। কারণ এগুলো তোমরা হয়তো 9-10-এও পড়ছো। 14 নাম্বার হচ্ছে তৃতীয় পর্যায়। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম
সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। তো এদের অক্সাইডগুলো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন ডাইঅক্সাইড, ফসফরাস ট্রাইঅক্সাইড, ফসফরাস পেন্টঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, ক্লোরিন হেপ্টাক্সাইড। দেখি কে বলতে পারো এখানের মধ্যে নিরপেক্ষ অক্সাইড কোনটা? কোনটা? প্রথম দুইটা নিরপেক্ষ। নিরপেক্ষ অক্সাইডকে দেখো তো এর আগে কি দিয়ে লিখছিলাম? এগুলো ক্ষারধর্মী অক্সাইড, কারণ ক্ষার লাল লিটমাসকে নীল করে, এই জন্য নীল কালি দিয়ে লিখছি। এইগুলো ক্ষারধর্মী। আর অ্যাসিড কি করে? অ্যাসিড নীলকে লাল করে, এই জন্য অ্যাসিডগুলো লাল কালি দিয়ে লিখছি। এই যে অম্লধর্মী, এগুলো অম্লধর্মী। তাহলে এখানে কোনো নিরপেক্ষ অক্সাইড নাই, কারণ অ্যালুমিনিয়াম অক্সাইড যে উভয়ধর্মী এটা কে না জানে? এটা তো সবাই জানি এটা উভয়ধর্মী। এখানে নিরপেক্ষ অক্সাইড নাই। বোঝা গেছে তো? জোর করে একটাকে বানাই দিও না আবার যেটা নিরপেক্ষ অক্সাইড। আর কেন এটা ক্ষারধর্মী এগুলোকে আর দেখানোর দরকার আছে? অ্যাসিডের সাথে লবণ উভয়ধর্মী কেন? কারণ অ্যাসিড কার উভয়ের সাথে বিক্রিয়া করে, একটু আগে দেখাইছি আমরা অক্সাইডের শ্রেণীবিভাগে। আর এরা সবাই অম্লধর্মী, কারণ এরা এই যে এটা পানির সাথে সালফিউরাস, পানির সাথে সালফিউরিক অ্যাসিড, দুইটা বিক্রিয়া দেওয়া আছে, নোটে আছে, দেখো তোমরা দুইটা লেখার দরকার নেই, যে কোনো একটা লিখলে হবে, যেটা তোমার ভালো লাগে। আগে কিন্তু জানতে হবে, অবজেক্টিভের জন্য জানতে হবে যে কোনটা অম্লধর্মী কোনটা ক্ষারধর্মী। আচ্ছা, এরপর নোটের পেজ 7-এ দেখো কার্বন মনোক্সাইডকে নীরবঘাতক গ্যাস বলে কেন? এই কার্বন মনোক্সাইড নীরব বলার কারণ হচ্ছে, যেমন আমরা যে অক্সিজেন গ্রহণ করি, আমরা কি বুঝতেছি আমি যে অক্সিজেন নিচ্ছি প্রতিনিয়ত? যখন আমরা পানির নিচে যাই ডুব দিই তখন বুঝতে পারি যে অক্সিজেনের প্রয়োজনীয়তা। এখন তো ফ্রি পাচ্ছি তাই এটার মূল্য বুঝি না। আর কিন্তু তুমি যদি H2S গ্রহণ করো তাহলে কিন্তু বুঝতে পারবে, কারণ H2S এর একটা পজিটিভের গন্ধ আছে। যে গ্যাসগুলোর গন্ধ আছে বা একটা সুগন্ধি আছে ওইটা আমরা বুঝতে পারি নাকে লাগলে, কিন্তু যে গ্যাসের কোনো গন্ধ নেই, বর্ণ নেই, স্বাদ নেই, সেটা গ্রহণ করলে তো তুমি বুঝবে না। তো কার্বন মনোক্সাইডকে এই জন্য বলা হচ্ছে নীরব ঘাতক। কেন? কারণ এটা নীরবে মানুষ মেরে ফেলতে পারে। কিভাবে মেরে ফেলতে পারে? এটা আমরা যখন জটিল যৌগ পড়ব তখন দেখাবো। আমাদের রক্তের হিমোগ্লোবিনে আয়রন থাকে, রক্তের হিমোগ্লোবিনে থাকে এই আয়রন। এই হিমোগ্লোবিনের সাথে কার্বন মনোক্সাইড একটা লোন পেয়ার আছে, এই জন্য কার্বন মনোক্সাইড লিগ্যান্ড হিসেবে কাজ করে, যেগুলো লিগ্যান্ড কিন্তু এখনো আমরা জানি না, আর একটু হয়তো আগামী ক্লাসে জানবো। জটিল যৌগ গঠন করে যেটার নাম হচ্ছে কার্বক্সি হিমোগ্লোবিন। ফলে রক্তে এই কার্বন মনোক্সাইড শোষণ হয়ে কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করে। সাধারণত রক্তে অক্সিজেন শোষণ হয়ে অক্সি হিমোগ্লোবিন তৈরি করার কথা, কিন্তু কার্বন মনোক্সাইড শোষণ হয়ে যদি কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করে ফেলে ওই রক্ত আর অক্সিজেন শোষণ করতে পারে না। ফলে কিছুক্ষণের মধ্যে মানুষ মারা যায়। যদি 10 মিনিট কেউ কার্বন মনোক্সাইড গ্যাসের মধ্যে থাকে নির্ঘাত মৃত্যু হবে। কিন্তু এটা যেহেতু বন্ধনে গন্ধনে কেউ বুঝবেও না যে সে কার্বন মনোক্সাইড গ্রহণ করতেছে, সেজন্য এটাকে নীরবঘাতক গ্যাস বলা হচ্ছে। আর কেউ কুয়ায় পড়ে গেলে প্রথম কাজ হবে অক্সিজেন পাঠানো, কারণ কুয়ার মধ্যেও কিন্তু কার্বন মনোক্সাইড গ্যাস থাকে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকে, যেগুলো কিন্তু বেশিক্ষণ থাকলে মৃত্যুর ঝুঁকি থাকে। তাই যত দ্রুত সম্ভব তোমার অক্সিজেন পাঠাতে হবে। আবার অনেক সময় দেখা যায় এই যে সমস্ত গাড়িগুলো লক্কর মার্কা মানে পুরনো হয়ে গেছে, ওই সমস্ত গাড়ি থেকে ধোঁয়া বের হয়, ওই ধোঁয়াগুলো কিন্তু বিষাক্ত। কেন? কার্বন মনোক্সাইড থাকে সেখানে, কারণ ওই ইঞ্জিনগুলো পুরনো হয়ে গেছে, তো ওই ইঞ্জিনগুলো জ্বালানিকে ভালো করে দহন করতে পারে না। আর কোনো জ্বালানি যদি এই যে মনে করো পেট্রোল, কেরোসিন, ডিজেল, এরা তো সাধারণত কার্বন। এই যে পেট্রোল, কেরোসিন, ডিজেল এগুলো মনে করো এই যে এরকম উচ্চতর অ্যালকেন, এগুলো যদি অক্সিজেন ভালো মতো না পায়, এমনিতে তো অক্সিজেন ফেলে কার্বন ডাইঅক্সাইড আর পানি উৎপন্ন হওয়ার কথা, কিন্তু অক্সিজেন যদি কম হয় কার্বন ডাইঅক্সাইড না হয়ে যাবে কি কার্বন মনোক্সাইড। তখন ওই ধোঁয়ার মধ্যে যদি কেউ বেশিক্ষণ থাকে ও দেখবে যে অজ্ঞান হয়ে পড়ে গেছে।
কারণ ও তো জানে না যে কার্বন মনোক্সাইড গ্রহণ করতেছে, তাই ধোঁয়া থেকে আমাদের দূরে থাকা দরকার। কারণ যদি অক্সিজেন কম থাকে সে ধোঁয়ার মধ্যে কিন্তু কার্বন মনোক্সাইড মিশে থাকতে পারে, এটা কিন্তু খুবই মারাত্মক। তারপর 16 নম্বরে উভয়ধর্মী অক্সাইড দেখি এই বিক্রিয়া 3টা লিখে আনবে। 16 নম্বরে এই 3টা উভয়ধর্মী অক্সাইডের জন্য 3 × 6টা বিক্রিয়া। 17 নম্বর তো একটু আগে পড়াইছি যে মিশ্র অক্সাইড কেন বলে এটা। 18, 19 বাদ দেওয়া যায়। 18, 19-এর পাশে লিখে দিতে পারো বাদ দেওয়া যায়। 18, 19 এগুলো এত দরকারি না, এগুলো বাদ দেওয়া যায় লিখে দিতে পারো, এমনি রিডিং বললে বলতে পারো আর কি। 20 নম্বর তো কালকে বলছিলাম রাসায়নিক পদার্থের রাজা কে, H2SO4। 18, 19 বাদ দেওয়া যায়, এগুলো বাদ দিতে পারো। তারপর 20 নম্বর তো কালকে জানছি না রাসায়নিক পদার্থের রাজা, 21, 22 বাদ দেওয়া যায়। 21, 22 বাদ দাও, আগামী ক্লাসে আমরা 23 থেকে পড়াবো। কি বিক্রিয়াগুলো সমতা করতে হবে না, শুধু বিক্রিয়া লিখে আনলে হয়, বিক্রিয়া লিখলে হবে, সমতা করতে হবে না। আচ্ছা, আগামী ক্লাসে আমরা 23 থেকে শুরু করব, এবং এটা চতুর্থ অংশ আমাদের কিন্তু শেষের পথে, চতুর্থ অংশ আমাদের শেষের দিকে। পঞ্চম অংশ শেষ করলে তৃতীয় অধ্যায় শেষ। মিড টার্ম পরীক্ষা নিয়ে আর কোনো টেনশন নেই, মিড টার্মের আগে আমাদের শেষ হবে তৃতীয় অধ্যায়। তবে পরীক্ষা একটা নিতে হবে, দেখি শেষ করে।